আমি এটা ওকে বলতে পারতামই না, কারণ এটা শুনলে ওর মন ভেঙে যেত, আমার প্রতি বিশ্বাসটা একেবারে চলে যেত। আর আমি জানি সেটা ছিল একমাত্র সম্ভব। বেঁচে থাকাকালে রাজেশের সঙ্গে তো তুমি শেষ দেখা করতে গিয়েছিলে। কথা হয়েছিল তোমাদের সঙ্গে? তেমন কিছু না। এই যে বললে ও ভীষণ আপসেট ছিল, খুব কান্নাকাটি করেছিল, সেটা তো অনেক আগে, শুনতে যাওয়ার অনেক আগে শুনতে পাই। আপসেট ছিল না আজকাল সেটা একটু পার্সোনাল, সেটা কি এখন সবার সামনে? আমার তোমাকে প্রশ্ন করার কোনো অধিকার নেই, কিন্তু তুমি টোটাল ব্যাপারটা যদি দেখো একটা জঘন্য অবস্থার মধ্যে রয়েছে। কাজেই সব কথা খুলে যদি বলো তোমার সাথে, আসলে ও বলছিল যে ও আর আগের মতন আমাকে ভালোবাসতে পারে না। এটাও বলছিল যে আমাদের যদি কোনো সন্তান থাকতো তাহলে হয়তো আমরা অনেক অনেক বেশি ভালো থাকতাম। তুই যখন গুড নাইট বলতে গেলে ও তোমাকে কি বললো? কিছু না, ও শুধু আমায় জিজ্ঞেস করলো আমি খেয়েছি কিনা, তারপর আমায় গুড নাইট বলল। আমিও রোজকার মতন ওর গলা জড়িয়ে ওকে গুড নাইট বলে ওর ঘর থেকে চলে। কতক্ষণ ছিল? খুব বেশি হলে 5 মিনিট। তোমার কি কখনো মনে হয়েছে যে ভীষণ ড্রাউসি বা ভীষণ ঘুম পাচ্ছে ওর? কিন্তু সেটা তুমি জানতে যে ওই ঘুমের ওষুধগুলো কোথায় ছিল? হ্যাঁ জানতাম। ওর সমস্ত ওষুধ, তুলো, ব্যান্ডেজ বাথরুমের তাকে থাকতো, কারণ ওগুলো ঘরে থাকুক সেটা ওর পছন্দ করতো। এক্সকিউজ মি মিস্টার রায়, এবার আমি ওনাকে কি একটা প্রশ্ন করতে পারি? ম্যাডাম, আজ সকালে যখন বললাম যে আমি ওনার ঘরে গেছিলাম, আপনি তো রেগে গেছিলেন কেন? তুমি বলতে চাইছো যে রাজেশ মারা গেছে জেলু? আমি নিশ্চিন্তে বসে ব্রেকফাস্ট করছিলাম, অ্যাজ ইফ কিছু হয় না, আপনি আসলে ভয় পেয়ে গেছেন। আপনার মনে হয়েছিল যে তখন উনি বেঁচে আছেন আর আমি জানতে পারলে ওনাকে মরতে দেবো না, তাই? তুমি মনে প্রাণে বিশ্বাস করো না যে আমি রাজেশকে খুন করেছি? হ্যাঁ, শুধু আমি নই, আমার মনে হয় মিস্টার রায়ও সেটা বিশ্বাস করেন। তোমার যদি অন্য কোনো কাজ থাকে তুমি যেতে পারো, এখানে তোমার কোনো দরকার নেই। আমি যাচ্ছি, বাড়ি ছেড়ে যাচ্ছি। আমি শ্রেয়ার সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা শ্রেয়া, এখন কি করবে? আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। কিন্তু ব্যাপারটা তো এখানেই শেষ হয়ে যাবে না। কি হবে বলে আপনার মনে হয়? ডক্টর হাজিরা পুলিশে যাবেন, রিপোর্ট করবেন, পুলিশ আসবে, পোস্টমর্টম হবে এবং ওভারডোজে মারা গেছে অবশ্যই, এবং তুমি ভীষণ একটা সাংঘাতিক জেরার মধ্যে পড়বে। আপনি বলছেন ওরা আমাকে সন্দেহ করবে? হ্যাঁ, ইনভেস্টিগেটিং অফিসাররা যদি দেখে আর কোনো ক্লু নেই, তোমাকে কিন্তু আপনি তো বিশ্বাস করেন আমি আর যাই করি না কেন আমি তো রাজেশকে খুন করতে পারি না। দেখো এই সমস্ত কথা বলে আর লাভ নেই। আমার মনে হয় যে তোমার এখন একটু সরাসরি কথা বলাটা ঠিক। প্রথমত তুমি যে সন্তানের জন্ম দিতে যাচ্ছিলে সেটা রাজেশের নয় এবং সেটা তুমি রাজেশকে বলতে চাওনি। দ্বিতীয়ত তোমার সঙ্গে রাজেশের গতকাল এমন একটা কিছু হয়েছিল যে রাজেশ ভীষণভাবে আপসেট ছিল। তুমি হলে সেই ব্যক্তি যে শেষ সময় রাজেশের সঙ্গে দেখা করতে গিয়েছিল। বারণ করা সত্ত্বেও সিস্টার আজ সকালে সেই ঘরে যাওয়ার পরে তুমি প্রচন্ড ক্ষেপে গিয়েছিলে কেন? তারপর দেখা গেল যে রাজেশ মারা গেছে এবং ওই বাটলের মধ্যে ওষুধগুলো ভ্যানিশ, যেটা রাজেশ নিজে নিতে পারত
ওষুধগুলো কোথায় গেল শ্রেয়া? সেটা আমি কি করে বলবো আঙ্কেল? তুমি কিন্তু খুব খারাপ জায়গায় আছো। আচ্ছা, আপনিও কি মনে করেন যে আমি অপরাধী? দেখো, সেটা আমি জানি না, তবে তোমার জায়গায় থাকলে আমি কি করতাম সেটা বলতে পারি। কি সেটা? দেখো, আমি যদি নিরপরাধ হতাম, আমি আমার পয়েন্টে স্টিক করে থাকতাম। আর ভয়ের বশবর্তী হয়ে যদি এমন কিছু করে ফেলেছি যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, তাহলে কিন্তু আমি বিচারের অপেক্ষায় থাকতাম না। আপনি কি বলছেন? আমি আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। আমার বাড়িতে টেবিলে, আমার পড়ার টেবিলে ড্রয়ারে একটি রিভলভার আছে। ড্রয়ারটি খোলা আর রিভলভারটি লোডেড। আমার বাড়িও খুব কাছে। তুমি যদি ওখানে যাও, তোমাকে কেউ আটকাবে। এক্সকিউজ মি, সরি, আমি যাচ্ছি। ভাবলাম যাওয়ার আগে যদি ম্যাডামের সাথে দেখা করে যেতে পারতাম। সুরেশ, সুরেশ, মাকে একবার নিয়ে এসো এখানে। আমি যাচ্ছি ম্যাডাম। এই যাওয়ার আগে 5 বছরে আপনাদের থেকে যে স্নেহ ভালোবাসা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। আর আমি জানি এই ঘন্টায় আপনাদের সাথে যা বললাম আপনারা আমাকে মন থেকে খুব ঘেন্না করছেন, কিন্তু বিশ্বাস করুন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি মনে কোনো গ্লানি বা ক্ষোভ নিয়ে যেও না। তুমি রাজেশের জন্য অনেক করেছো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেখানেই থাকো ভালো থেকো। তুমি যাবে না? পুলিশ এলে তোমাকে আগে খুঁজবে, জিজ্ঞাসাবাদ করা। আমি কি একবার থানায় খবর দেবো? সিস্টার, তুমি যাবে আমার সাথে? না, মিসেস চৌধুরী, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি একবার ফোন করে দেখতে পারি থানায় বড়বাবু আছেন কি। নিশ্চয়ই, কিন্তু তার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। বেশ তো, বলুন। আপনারা জানেন যে শ্রেয়া শেষবারের মতো রাজেশকে দেখেছিল। কথাটা কিন্তু ঠিক না। তারপরেও আমি রাজেশের সঙ্গে দেখা করতে গেছিলাম। অনেকগুলো ওষুধ খেলে যা খুব ড্রাউজি ছিল না, মানে ঘুমে আচ্ছন্ন। প্লিজ ডক্টর হাজরা, আমার কথাটা আমাকেই বলতে দিন। আপনি বলুন। আপনারা সবাই জানেন যে রাজেশের ঘরটা আমার ঘরের ঠিক নিচে, আর ওর জানলাগুলো সবসময় খোলা থাকে। ও যখন ঘুমোতে পারে না তখন ওর আলোগুলো জ্বালানো থাকে, যেটা আমার ঘর থেকে পরিষ্কার দেখা যায়। তখন আমি নিচে গিয়ে ওর কাছে বসি, আলো নিভিয়ে দিয়ে ওর মাথায় হাত বুলোতে বুলোতে ওকে ঘুম পাড়াই। কাল রাতে কেন জানি না আমার ঘুম আসছিল না। রাজেশের ঘরেও আলো জ্বলছিল না, কিন্তু আমার অদ্ভুত ভাবে মনে হচ্ছিল রাজেশও বোধহয় ঘুমোতে পারছে না। আমি অন্ধকারের মধ্যে আস্তে আস্তে নিচে গেলাম, গিয়ে বাগানের জানলা দিয়ে ওর ঘরে উঁকি দিলাম। আমার ছায়া দেখতে পেয়ে রাজেশ বলে উঠল,
কটা বাজে সেটা তো দেখিনি বাবা, কিন্তু সবাই তো শুয়ে পড়েছে। তুই ঘুমোসনি কেন বাবা? হ্যাঁ, ঘুম আসছে না মা। সিস্টার আজকে একটা ঘুমের ওষুধ দিয়েছে, কিন্তু আজ তাতে কাজ হচ্ছে না মা। ঠিক আছে, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই একটু ঘুমোবার চেষ্টা কর লক্ষ্মী ছেলে। হ্যাঁ, একটু ঘুমোবার চেষ্টা কর। আমাদের ছোটবেলাটা কি সুন্দর ছিল না মা? হ্যাঁ, তোমার মনে আছে এই জামশেদপুরের বাড়িতে থাকতে তুমি আমাদের সন্ধ্যেবেলা ছাদে গিয়ে রাতের আকাশের তারা ছেড়াতে, সপ্তর্ষি মণ্ডল, ছায়াপথ, কালপুরুষ, মনে আছে মা? মনে আছে? সব মনে আছে রে বাবা। এই বিশাল ব্রহ্মাণ্ডের আমরা কত ক্ষুদ্র জীব, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের শোক দুঃখ সহ্য করার মতো অসীম ক্ষমতা নয়। আচ্ছা মা, এই পৃথিবীটা কি সত্যি? হ্যাঁ, আর যদি তাই হয় তাহলে এটা কে সৃষ্টি করেছে মা? মা বলো না। এই শেষ কোথায় মা, বলো না। রাজেশ, মা বলো না। রাজেশ, কি হয়েছে তোর আজকে? তুই এসব কথা হঠাৎ বলছিস কেন বাবা? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোর? মা আমাকে আরেকটা ওষুধ দেবে মা? দেবে মা, আরেকটা ওষুধ দাও না মা। রাজেশ, মা তো পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে মা। রাজেশ, আর বলতে চাই মা। ঠিক ওরকম করে না বাবা, লক্ষ্মী ছেলে, একটু শান্ত হওয়ার চেষ্টা কর, একটু শান্ত হ। মা, তুমি আমার অ্যাক্সিডেন্টের পর কি বলেছিলে মনে আছে? তুমি বলেছিলে না, যদি কোনোদিন তোর জীবনটা অসহ্য লাগে, আমি আছি যে তোর সঙ্গে। আমি তোকে সাহায্য করবো জীবনটা মুক্তি পেতে। বলেছিলে মা, মনে আছে? বলো না, আমার মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, বলেছিলাম, কিন্তু আজ তুই হঠাৎ এই কথা বলছিস কেন বাবা? হ্যাঁ, এমনি মা, তোমার শুধু মনে করালাম। আমি জানি মা, আমি জানি আমার আজকে এই পরিস্থিতিতে যদি কেউ আমাকে একটু সাহায্য করতে পারে, সে তুমি মা, সে তুমি। মা, আমার এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য যতটুকু ওষুধ দিতে হয়, তুমি অন্তত ততটুকু আমাকে দাও মা, ততটুকু। মা, আমি যে আর পারছি না মা। রাজেশ, মা, আমি আর পারছি না। রাজেশ, একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ। আমি দেখছি, আমি দেখছি। দিনের পর দিন ওর এই অসহায় যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম না। আমার ভেতরে যেন ঝড় বয়ে বেড়াচ্ছিল। আমি অন্ধের মতো শুধু ওর নিষ্কৃতির পথ হাতড়ে বেড়াচ্ছিলাম। হঠাৎ যেন ছেলেটা আমাকে ও সেই মুক্তির পথ নিজেই চিনিয়ে দিল। মুহূর্তের মধ্যে আমি মনস্থির করে ফেললাম, বাথরুমে গিয়ে ওষুধের শিশি থেকে একটা একটা করে সমস্ত